ফ্রিকশনের সেকেন্ড পার্টটা আমরা শুরু করবো আজকে। ফ্রিকশনের ফার্স্ট পার্টে আমরা ক্যারেক্টারিস্টিক অফ ফ্রিকশনাল ফোর্স করেছিলাম, আচ্ছা, এবং তার সঙ্গে সঙ্গে কিছু ডেফিনিশন করেছিলাম, অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, হুইচ ওয়ান ইজ ইজিয়ার টু পুশ এ বডি অর টু পুল, ফ্রিকশনের স্ট্যাটিক ফ্রিকশন কি, কাইনেটিক ফ্রিকশন কি, এক্সটার্নাল ফোর্সের সঙ্গে সঙ্গে ফ্রিকশন কীভাবে ভ্যারি করে, ডেফিনিশন অফ ফ্রিকশন, এগুলো করেছিলাম। প্রথমে আজকে শুরু করবো, দেখো যে ডিরেকশন অফ ফ্রিকশন, ফ্রিকশনের ডিরেকশনটা অনেক সময় গন্ডগোল হয়ে যায়। সবসময় আমাদের একটা মেন্টাল কনসেপ্ট এইটা আছে যে অবজেক্ট যেদিকে মুভ করবে ফ্রিকশন তার উল্টো দিকে, তো এটা ভুল কনসেপ্ট। আমি যদি বলি সবসময় যেদিকে মোশন হচ্ছে ফ্রিকশন তার উল্টো দিকে, তাহলে অনেক কিছুই ভুল বলা হয় বা ইনকমপ্লিট বলা হয়। যেমন আমি একটা সিম্পল কোশ্চেন তোমাকে করি যে আমি হরাইজন্টাল ফ্লোর দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছি, আমি হাঁটছি সামনের দিকে রাস্তা দিয়ে, এই ডিরেকশনে আমি হাঁটছি, তাহলে ফ্রিকশন কোন দিকে? তুমি বলো অবভিয়াসলি ফ্রিকশনে আমরা শিখেছি মোশনকে অপোজ করে, আমি হাঁটছি সামনের দিকে, ফ্রিকশন থাকবে পিছন দিকে, কিন্তু না, ভুল। ফ্রিকশনের ডিরেকশন নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো এবং সেখানে দেখবে যে আমি যখন হাঁটি সামনের দিকে, ফ্রিকশনাল ফোর্সও সামনের দিকেই থাকে। যাই হোক, সেখানে আসছি। তো ডিরেকশন অফ ফ্রিকশন ডিটারমাইন করতে গেলে প্রথমে আমরা কী ভাববো? তুমি অ্যাজিউম করতে পারো যে ফ্রিকশন নেই। যদি ফ্রিকশন না থাকে তাহলে মোশনটা বা রিলেটিভ মোশনটা কীরকম হবে সেটা ভাবো, তারপর ফ্রিকশন থাকলে সেটাকে অপোজ করবে, এইরকম একটা কনসেপ্ট নিয়ে চলো। যেমন আগের দিন আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়েছিলাম যে এরকম একটা অবজেক্ট রয়েছে, তার উপরে একটা অবজেক্ট রয়েছে, আমি যদি এটাকে পুশ করি এফ ফোর্সে, তাহলে আমি দুটো পয়েন্ট নিয়ে ভাববো, একটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, একটা হচ্ছে পয়েন্ট নাম্বার 2। তাহলে দেখো যদি ফ্রিকশন না থাকে তখন কি হবে? যে ফ্রিকশন নেই তাহলে 2 নম্বরটা একের উপর দিয়ে স্লাইড করে বেরিয়ে যাবে, তাহলে এই 1 নাম্বার পয়েন্টের রেসপেক্টে 2 নাম্বার পয়েন্টটা এই ডিরেকশনে মুভ করবে, আর 2 যে স্লাইড করে সামনের দিকে এগোচ্ছে উইথ রেসপেক্ট টু 2 কি দেখবে যে ওর রেসপেক্টে 1 পিছন দিকে মুভ করে চলে যাবে। দিস ইজ রিলেটিভ মোশন। এটাই তো আমরা পড়েছি যে ফ্রিকশন কি করে, রিলেটিভ মোশনকে অপোজ করে। তাহলে রিলেটিভ মোশনটাকে ভাবো, কোথাও কোনো ফ্রিকশন নেই, আমি 2 কে পুশ করেছি, তাহলে 2 ইজ মুভিং ফরওয়ার্ড ইন দিস ডিরেকশন উইথ রেসপেক্ট টু 1 অ্যান্ড দ্য পয়েন্ট 1 ইজ মুভিং ব্যাকওয়ার্ড উইথ রেসপেক্ট টু 2 ইন দিস ডিরেকশন। এবার ফ্রিকশন থাকলে কি করবে না, ফ্রিকশন এটাকে অপোজ করবে, তাহলে ফ্রিকশন এটাকে অপোজ করবে মানে রিলেটিভ মোশনটাকে অপোজ করবে, মানে 2 নম্বরে ফ্রিকশন থাকবে পিছন দিকে আর 1 নাম্বার পয়েন্টটায় ফ্রিকশন থাকবে সামনের দিকে। সাপোজ এইরকম দুটো অবজেক্ট রাখা আছে, আমি এই অবজেক্টটাকে একটা এফ ফোর্সে পুশ করলাম, তাহলে কন্টাক্ট সারফেস দেখো এই পয়েন্ট, এখানে একটা কন্টাক্ট সারফেস, তাহলে এই দুটো পয়েন্টে আমাকে ফ্রিকশনের ডিরেকশন ঠিক করতে হবে, এই দুটো পয়েন্টে আমাকে ফ্রিকশনের ডিরেকশন ঠিক করতে হবে। আমি ধরে নিচ্ছি কোথাও কোনো ফ্রিকশন নেই, তাহলে কোথাও কোনো ফ্রিকশন যদি না থাকে, এখানেও কোনো ফ্রিকশন নেই, এখানেও কোনো ফ্রিকশন নেই, তাহলে আমি যেই এটাকে ঠেলা দেবো এই এ নিজের জায়গায় থাকবে, গ্রাউন্ড থাকবে এরকম, এই যে অবজেক্টটাকে আমি পুশ করেছি সেটা স্লাইড করে বেরিয়ে চলে যাবে। কি বললাম আবার বলি, যে এ গ্রাউন্ড বি, আমি বিটাকে পুশ করেছি, যদি কোথাও কোনো ফ্রিকশন না থাকে বি অবজেক্টটা এ এরকম থাকবে, গ্রাউন্ড থাকবে, বি অবজেক্টটা এখানে এভাবে বেরিয়ে যাবে, স্লিপ কেটে চলে যাবে। তাহলে এই পয়েন্টটা গ্রাউন্ডের রেসপেক্টে সামনের দিকে মুভ করছে, এই পয়েন্টটা এই পয়েন্টের রেসপেক্টে সামনের দিকে মুভ করছে, মুভ করতে চাইছে, রিলেটিভ মোশন, আমার ফোর্স এই ধরনের রিলেটিভ মোশন তৈরি করতে চাইছে। এই পয়েন্টের রেসপেক্টে গ্রাউন্ডের এই পয়েন্টটা পিছন দিকে সরে সরে যাবে, আর এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টটাও পিছন দিকে সরে সরে যাবে, লাইক দিস ইজ রিলেটিভ মোশন। এ যদি সামনে এগিয়ে যায়, এর কি মনে হবে এই পয়েন্টটা এর রেসপেক্টে পিছন দিকে সরে সরে গেল, ঠিক যেরকম আমরা যদি ট্রেনে বসে যাই তাহলে মনে হয় জানলার পাশে গ্লাসটা পিছন দিকে সরে গেল, লাইক দ্যাট। এইবার ভাবো যে ফ্রিকশন আছে এবং ফ্রিকশন এই সবকটা মোশনকে বা রিলেটিভ মোশনকে অপোজ করবে, তাহলে এই পয়েন্টে ফ্রিকশন থাকবে পিছন দিকে, এই পয়েন্টে ফ্রিকশন থাকবে সামনের দিকে, এগুলোকে F1 বললাম। এই পয়েন্টে ফ্রিকশন থাকবে পিছন দিকে, এই পয়েন্টে ফ্রিকশন থাকবে সামনের দিকে, এটাকে F2 বললাম। তাহলে এইরকম ভাবে ফ্রিকশনের ডিরেকশন হবে।
দেখো তাহলে আমি বারবার কি বলছি যে ফ্রিকশনের ডিরেকশন ঠিক করতে গিয়ে তুমি প্রথমে ভেবে নাও ফ্রিকশন নেই। ধরো আমি যখন সাইকেল চালাই, এটা খুব একটা ফেমাস এক্সাম্পল, যে সাইকেলের চাকার উপর, পিছনের চাকা সামনের চাকা, কোন চাকার উপর কোন দিকে ফ্রিকশন কাজ করে। আমি একটা সাইকেল আঁকার চেষ্টা করি, নাহলে এটা বোঝানো মুশকিল হবে। শুধু ধরো এটা একটা পিছনের চাকা, সামনের চাকা, সাইকেলের সিট, সাইকেলের কেরিয়ার, এইখানে রয়েছে প্যাডেল এবং পিছনের চাকার সঙ্গে চেন দিয়ে এরকম ভাবে কানেক্টেড থাকে, এইখানে আমরা প্যাডেল করি। এই তো ব্যাপার। এটা জিনিস ভাবো যে আমি যখন সাইকেল চালাই তখন আমি কোন চাকাটাকে প্যাডেলে ফোর্স দিয়ে ঘোরাই, সামনের চাকা না পিছনের চাকা? আমি প্যাডেলে ফোর্স দিয়ে এই চেনটাকে মুভ করাই এবং চেনটা ডিরেক্টলি কানেক্টেড থাকে পিছনের চাকার সঙ্গে। তাহলে আমি অ্যাকচুয়ালি ফোর্স দিয়ে পিছনের চাকাটাকে ঘোরাই। তাহলে সামনের চাকাটা কিভাবে ঘোরে সে ব্যাপার আমি পরে আসছি। তো এইটাকে ক্লিয়ার করো যে আমি যদি রেয়ার হুইলটা দেখি তাহলে আমি অ্যাকচুয়ালি যখন প্যাডেল করছি তখন চেনের সঙ্গে কানেক্টেড কোনটা এইটা, তাহলে এইখানে একটা টর্ক অ্যাপ্লাই করছি। টর্ক যারা আইসিএসসি বোর্ড সিবিএসসি বোর্ডে ছিল তারা জানো, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কি টর্ক মানে বলের ভ্রামক। কোনো একটা অবজেক্টকে ট্রান্সলেট করার জন্য, মুভ করানোর জন্য আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হয়। আর ধরো এটা এখানে আটকালাম, এরকম ঘোরাচ্ছি, তাহলে আমাকে টর্ক অ্যাপ্লাই করতে হয়। রোটেশন, সার্কুলার মোশন যখন আমরা করবো, বৃত্তীয় গতি, তখন ডিটেলসে আমরা টর্কের ব্যাপারে করবো। তাহলে আপাতত আমি বলে রাখি যে টর্ক মানে হচ্ছে কোনো অবজেক্টকে আমি যখন রোটেট করাচ্ছি তখন টর্কের দরকার হয়। টর্ক কীভাবে আমরা ক্যালকুলেট করি, ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে 1 মিটার সাপোজ, আর এখানে আমি ফোর্স দিচ্ছি 10 নিউটন। এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ রোটেশন, এর ওপর বেস করে এটা এরকম ঘুরতে পারে। তাহলে এই 10 ইন্টু 1 দ্যাট ইজ 10 নিউটন মিটার, এটা হচ্ছে টর্ক। টর্ক শুধুমাত্র ফোর্স নয়, কোন পয়েন্টে ফোর্স দিচ্ছি এবং সেই পয়েন্ট থেকে পয়েন্ট অফ রোটেশনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এর উপরে ডিপেন্ড করে। টর্কে আমরা ডিটেলসে পড়বো যখন সার্কুলার মোশন পড়বো। এখন টর্ক নিয়ে মাথা খারাপ করার দরকার নেই, শুধু এইটুকু কনসেপ্ট আমরা রাখি যে ফোর্স কি করে ট্রান্সলেট করায়, লিনিয়ার মোশন করায়, আর টর্ক কি করে রোটেট করায়। তো যাই হোক, পিছনের চাকাটাকে আমি ফোর্স দিচ্ছি এবং একটা টর্ক অ্যাক্ট করছে, তাহলে রিয়ার হুইলটা ঘুরছে, তাহলে এইভাবে ঘোরাচ্ছি আমি। সাইকেল যদি সামনের দিকে নিয়ে যেতে চাই তাহলে আমি এরকমভাবে ঘোরাচ্ছি। তাই করি। ফ্রিকশনের ডিরেকশন দেখো, এটা হচ্ছে গ্রাউন্ড, তাহলে হুইলের এই পয়েন্টটা যখন ঘুরছে তখন গ্রাউন্ডের রেসপেক্টে কোন দিকে মুভ করছে, এইভাবে সরে সরে যেতে চাইছে, তাই তো? এটা মোশনের ডিরেকশন। যখনই চাকাটা ঘুরছে তাহলে এই পয়েন্টটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। এই যে চাকা যে ঘুরছে তখন এই পয়েন্টটা এইভাবে চাকা ঘুরছে, এই গ্রাউন্ড, এই পয়েন্টটা মানে জাস্ট কন্ট্যাক্ট পয়েন্ট আমি বলছি। তাহলে কন্ট্যাক্ট পয়েন্টটা এই গ্রাউন্ডের রেসপেক্টে পিছন দিকে সরাসরি যেতে চাইছে, তাহলে এই পয়েন্টে ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করবে, সামনের দিকে, এফ। তাহলে পিছনের চাকায় কোন দিকে ফ্রিকশন থাকে, পিছনের চাকায় সামনের দিকে ফ্রিকশন থাকে। সাইকেল যখন সামনের দিকে এগোচ্ছে, সাইকেলের পিছনের চাকায় সামনের দিকে ফ্রিকশন থাকে। আবার আমি বলি যে এইখানে যদি আমি গ্রাউন্ড সারফেস বা আর্থ সারফেস ভাবি, তাহলে এই যে পয়েন্টটা চাকা যখন ক্লকওয়াইজ রোটেট করছে, তাহলে এই পয়েন্টটা এইভাবে পিছন দিকে, পয়েন্টটা যখন যেটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট সেটাই পিছন দিকে সরে সরে আসতে চাইছে, তাহলে এই পয়েন্টটাকে, এই মোশনটাকে অপোজ করবে, ফ্রিকশন থাকবে সামনের দিকে। এবার সামনের চাকাটা ভাবো, যে সাইকেলের সামনের চাকা কি হচ্ছে। দেখো, পেছনের চাকাটা তো আমি ঘোরাচ্ছি, ঘুরছে। এবার সাইকেলটা তো একটা সিস্টেম, তাহলে সাইকেলটা সামনের দিকে এগিয়ে গেলে অবভিয়াসলি সামনের চাকাও সামনের দিকে এগোবে। তাহলে সামনের চাকাটা সামনের দিকে এগোবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এগোবে। আমি প্রথমেই তোমাকে বললাম যে প্রথমে ভাবো ফ্রিকশন নেই, তাহলে ফ্রিকশন না থাকলে সামনের চাকার মোশন কীরকম হবে ভাবো। তুমি বলবে ঘুরবে, আমি তাহলে প্রশ্ন করবো কে ঘোরাবে। পিছনের চাকার উপর তো আমি প্যাডেলের থ্রু দিয়ে, চেনের থ্রু দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করছি এবং দিয়ে ঘোরাচ্ছি। আমি সাইকেল চালানোর সময় ঘোরাচ্ছি বলে ঘুরছে, কিন্তু সামনের চাকাকে আমি ঘোরাচ্ছি, এখানে তো কোনো চেন ফেন কিছু অ্যাটাচ নেই, এটা জাস্ট এরকম ফ্রেমের সঙ্গে আটকানো থাকে। তাহলে সামনের চাকাটাকে কে ঘোরাচ্ছে, আমি তো ফোর্স দিই। তাহলে আমি যদি ফোর্স না দিই, ধরে নাও ফ্রিকশন নেই,
তাহলে সামনের চাকাটার মুভমেন্ট কিরকম হবে না সিম্পল, এটা ধরো সামনের চাকা, সামনে যদি ফ্রিকশন না থাকার গল্প বলছি আমি, যদি ফ্রিকশন না থাকতো পেছনের চাকাকে আমি ঘোরাচ্ছি, মানে সামনের দিকে যখন এগোচ্ছে সামনের চাকা সিম্পল স্লিপ কেটে সামনের দিকে এগোতো, মানে সামনের চাকার ট্রান্সলেশনাল মোশন হতো। তুমি বলবে তাহলে সামনের চাকা ঘোরে কি করে, আসছি সেখানে পরে, তাহলে সামনের চাকাটা জাস্ট এইরকম ভাবে স্লিপ কেটে সামনের দিকে এগোবে। তখন যদি ফ্রিকশন না থাকে তাহলে সামনের চাকা এটা, তাহলে এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট পয়েন্টটা কি কোন দিকে মুভ করছে, এইরকম ভাবে সামনের দিকে মুভ করছে গ্রাউন্ডের রেসপেক্টে। যদি ফ্রিকশন না থাকে সামনের চাকার এই কন্ট্যাক্ট পয়েন্টের রিলেটিভ মোশন এই দিকে হবে। এবার ফ্রিকশন আছে, তাহলে ফ্রিকশনের রিলেটিভ মোশনটাকে অপোজ করবে, তাহলে ফ্রিকশন কাজ করবে কোন দিকে, ফ্রিকশন কাজ করবে পিছন দিকে, লাইক দিস। এবার এই যে ফ্রিকশনাল ফোর্সটা, এই ফ্রিকশনাল ফোর্সটা আছে বলেই সামনের চাকা ঘুরে। তুমি দেখো যে এইখানে ধরো সামনের চাকা সেন্টার, তাহলে এই ফ্রিকশনাল ফোর্সটা এই সামনের চাকাটাকে এই রকম ক্লকওয়াইজ ঘোরায়। তোমার যেহেতু টর্কের কনসেপ্ট নেই তাহলে এটা বুঝতে হয়তো অসুবিধা হবে, তাহলে আমি এখানটা একটা এক্সাম্পল দিই। ধরো এইখানটা হুইলটার সেন্টার, এখানে অ্যাক্সেল এখানে ফিট করা আছে, চাকাটা এরকম ভাবে বা এরকম ভাবে ঘুরতে পারে অ্যাবাউট দিস অ্যাক্সিস। এই অবস্থায় তুমি এখানে যদি একটা ফোর্স দাও এই দিকে, তাহলে চাকাটা কিভাবে ঘুরবে, এরকম ভাবে ঘুরবে। এইখানে যদি একটা ফোর্স দাও তাহলে চাকাটা এইভাবে ঘুরবে তো, এবং সামনের চাকা এইভাবেই ঘুরে। এই ফোর্সটা কেন আসছে, ফ্রিকশনের জন্য এই ফোর্সটা আসছে, মানে ফ্রিকশনাল ফোর্সই সামনের চাকাটাকে ঘোরাচ্ছে। যদি ফ্রিকশন না থাকতো সামনের চাকা এরকম স্লাইড করে যেত সামনের দিকে, ঘুরতো না। একদম ফ্রিকশনলেস সারফেস যদি হয় স্কিড করে যায়, চাকা এরকম সোজা চলে যায়। কিন্তু ফ্রিকশন আছে বলেই এই ফ্রিকশনের জন্য সামনের চাকাটাও ক্লকওয়াইজ করে। তাহলে ফ্রিকশনের ডিরেকশন কি ঠিক করলাম, যে পেছনের চাকার ওপর সামনের দিকে, সামনের চাকার ওপর পেছন দিকে। যদি আমি ভেবে নিই ফ্রিকশন নেই তাহলে ব্যাপারগুলো বুঝতে সুবিধা হয়। যেমন ধরো হাঁটার কেসটা বলছিলাম, আমি যখন সামনে দিয়ে হাঁটছি তখন আমরা হাঁটি কিভাবে। ধরো আমরা যে একটা হাঁটার ছবিটা ধরো আমি আঁকি, যদি এটা হচ্ছে আমাদের ধরো পা, এই যে যখন আমরা হাঁটছি তখন আমরা পা দিয়ে মাটির ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করি ট্যানজেনশিয়ালি, আমরা এইভাবেই হাঁটি, ট্যানজেনশিয়ালি ফোর্স অ্যাপ্লাই করি। ফ্রিকশন না থাকলে কি হবে বলো, যদি ফ্রিকশন না থাকে তুমি যদি খুব স্লিপারি সারফেসের উপর দিয়ে সামনের দিকে হাঁটতে যাও তুমি মুখ থুবড়ে পড়ে যাবে। কেন, কারণ আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করছি, এটা হলো পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এটা গ্রাউন্ড, এটা আমার পা, আমি এইরকম ভাবে ফোর্স অ্যাপ্লাই করছি। ফ্রিকশন না থাকলে এটা এরকম সরকে চলে আসবে পিছন দিকে, স্লিপ কেটে যাবে। তাহলে এই যে পয়েন্টটার গ্রাউন্ডের রেসপেক্টে আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করছি, এই পয়েন্টটার টেন্ডেন্সি হচ্ছে পিছন দিকে মুভ করার গ্রাউন্ডের রেসপেক্টে। তুমি যখন হাঁটছো তুমি ভাবো পা দিয়ে একটা খুব স্লিপারি সারফেসের উপর হাঁটতে চেষ্টা করছো, তুমি যেই এভাবে পা দেবে পাটা তোমার স্লিপ কেটে পিছন দিকে চলে যাবে। কেন, কারণ ফ্রিকশন নেই। তাহলে রিলেটিভ মোশন পায়ের এই পয়েন্টটার এই দিকে। যদি ফ্রিকশন থাকে তাহলে ফ্রিকশন এটাকে অপোজ করবে এবং এই পয়েন্টটার উপর ফ্রিকশনাল ফোর্স কোন দিকে অ্যাক্ট করবে, সামনের দিকে। তাহলে আমরা যখন সামনের দিকে হাঁটি তখন ফ্রিকশনাল ফোর্স কোন দিকে অ্যাক্ট করে, সামনের দিকে অ্যাক্ট করে। বোঝা গেছে? তাহলে এইগুলো হলো ফ্রিকশনের ডিরেকশন। ফ্রিকশনের ডিরেকশন নিয়ে আরও প্রচুর পড়াশোনা আমাদের হবে। আমি দুটো ডেরিভেশন করবো আজকে, দুটো সিচুয়েশন ভাবো যেখানে ফ্রিকশনের ডিরেকশনটা কাজে লাগে। ছবিটা আমার সঙ্গে সঙ্গে যে একটা ইনক্লাইন প্লেন রয়েছে, দিস ইজ অ্যান ইনক্লাইন প্লেন অফ ইনক্লিনেশন থিটা। বেশ, এর ওপরে একটা অবজেক্ট রাখা আছে, যে অবজেক্টটার মাস হচ্ছে m এবং এর টেন্ডেন্সি হচ্ছে নিচের দিকে স্লাইড করে পড়ে যাওয়ার। অবভিয়াসলি অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে এই অ্যাঙ্গেলটা বড়, তাহলে এটা নিচের দিকে পড়ে যাবে। তো আমি একটা ফোর্স দিয়েছি এই অবজেক্টটার উপর, এইরকম আলফা অ্যাঙ্গেলে আমি একটা ফোর্স দিয়েছি, দিয়ে এটাকে ধরে রেখেছি, জাস্ট ধরে রেখেছি যাতে এটা না পড়ে যায়। তাহলে আমাকে মিনিমাম কত ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এইটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা বোঝো তাহলে আরেকবার, যে একটা অবজেক্ট অফ মাস m, it is sliding downward along the inclined plane, it just starts to slide downward along the inclined plane. তাহলে we have to apply force at an angle alpha with the horizontal
to hold the body at its own position, find out the minimum value of the force required. মিনিমাম কি ফোর্স দিলে আমি অবজেক্টটাকে জাস্ট ওখানে ধরে রাখতে পারবো, টেনে উপরে তোলার কথা বলছি না, জাস্ট ধরে রাখতে পারবো। তাহলে এই ধরনের নিউমেরিক্যাল সলভ করতে গেলে আমাকে কি করতে হবে, যে সমস্ত ফোর্সগুলো আগে এঁকে নিতে হবে। ধরে নাও অবজেক্টের মাস m, তাহলে mg এটা হচ্ছে ওয়েট, ওয়েট সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করে, দিস ইজ ওয়েট mg, এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড করতে হবে আমাকে mg। এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই সারফেসের উপর আমি যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে দিস ইজ mg cos থিটা, আর এটা হচ্ছে mg sin থিটা। দেখো অবজেক্টটার টেন্ডেন্সি কোন দিকে, নিচের দিকে স্লাইড করে আসা, তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করছে, সামনের দিকে F। এই যে ফোর্স F, তার আবার দুখানা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে F cos আলফা আর এই দিকে রয়েছে F sin আলফা। ফোর্সটাকে বাংলা এইখান থেকে F cos আলফা আর এটা হচ্ছে F sin আলফা। এইটা দেখো একটা ভেক্টরের কম্পোনেন্টে বাংলা আমরা জানি এটাকে থিটা অ্যাঙ্গেলে cos থিটা, তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে mg sin থিটা, এটার আলফা অ্যাঙ্গেলে cos আলফা, তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে sin আলফা। আর কি ফোর্স আছে না, একটা রিঅ্যাকশনাল ফোর্স আছে যেটা এই সারফেসটা দিচ্ছে এই অবজেক্টটার উপর, which is n this। আচ্ছা বেশ, এবার জাস্ট আমি হোল্ড করে রেখেছি, ধরে রেখেছি, তাহলে নেট আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু নেট ডাউনওয়ার্ড ফোর্স, মানে পারপেন্ডিকুলার নরমাল ফোর্স অ্যালং দ্য ইনক্লাইন, এই দিকে ফোর্স আর এই দিকে ফোর্স সেম, আর ওই দিকে নেট ফোর্স ইজ ইকুয়াল টু এই দিকে নেট ফোর্স। তাহলে আমি যদি নেট আপওয়ার্ড ইজ ইকুয়াল টু নেট ডাউনওয়ার্ড ফোর্স করি, দেখো আপওয়ার্ড মিন্স আমি পারপেন্ডিকুলার টু দ্য ইনক্লাইন প্লেন ধরছি, তাহলে এই দিকে কি আছে F, ছবিটা এঁকে আমার সঙ্গে সঙ্গে কাজটা করতে হবে, F sin আলফা প্লাস n ইজ ইকুয়াল টু mg cos থিটা, mg cos theta। Best we can find out n from here, n is equal to mg cos theta minus f sin alpha। Now to hold the mass m in its position, net force along the inclined plane upward direction and downward direction along the inclined plane both are equal, therefore F cos alpha eta plus eta friction is equal to downward direction এ কোন ফোর্সটা হবে, ব্যাকওয়ার্ড নিয়ে যেতে চাইছে mg sin theta, দুটো ইকুয়াল, নেট ফোর্স 0। we can put the value of F, we know that F is equal to mu into n, where mu is the coefficient of friction। আমাকে বলে দেওয়া আছে এই দুটো সারফেসের মধ্যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে n, is equal to mg sin theta। Put the value of n from this equation, therefore F cos alpha plus mu mg cos theta, mu into n minus mu F sin alpha is equal to mg sin theta, or F cos alpha minus mu sin alpha is equal to mg sin theta minus mu cos theta। this দেখো ক্যালকুলেশন চেক করে নেব একবার, আমাকে তাহলে রিকোয়ার্ড ফোর্স কত, F is equal to mg sin theta minus mu cos theta divided by cos alpha minus mu sin alpha। এবার সাপোজ তোমাকে বলে দিয়েছে যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ ল্যামডা হিয়ার, উই নো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, আমরা আগের ভিডিওতে প্রুফ করেছি যে ইফ ল্যামডা ইজ দি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন
then we can put mu is equal to tan lambda প্রুফ করেছি আমরা তাহলে mu এর জায়গায় জাস্ট সিম্পলিফিকেশন হচ্ছে mu এর জায়গায় আমি যদি tan lambda বসিয়ে দিই তাহলে mu এর জায়গায় tan lambda বসালে এই ইকুয়েশনটা আমার এরকম আসবে f is equal to mg sin theta minus mu এর জায়গায় tan lambda we can put sin lambda by cos lambda into cos theta divided by cos alpha minus sin lambda by cos lambda into sin alpha. mg sin theta cos lambda minus cos theta sin lambda divided by cos alpha cos lambda minus sin alpha sin lambda. We know the trigonometric formula which is mg sin theta minus lambda by cos alpha plus lambda. This তাহলে এটা হচ্ছে ফোর্স রিকোয়ার্ড যেখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন alpha is the angle at which force is applied with the inclined plane and lambda is the angle of friction তাহলে ফোর্সটা মিনিমাম কখন হবে if minimum when cos alpha plus lambda is equal to 1 alpha plus lambda is equal to যদি 1 হয়ে যায় তখন ফোর্সটা মিনিমাম হবে এবং সেক্ষেত্রে কি হবে যে মিনিমাম ফোর্স হচ্ছে mg sin theta minus lambda this তাহলে দেখো যে এইটা হচ্ছে বা মিনিমাম ফোর্স যদি তোমাকে নাও বলে ফোর্স অ্যাপ্লাইড কত তাহলে এই ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে এখান থেকে আমরা মিনিমাম ভ্যালু দেওয়া থাকলে মিনিমাম ভ্যালু বের করে নিতে পারবো আচ্ছা এখানে যদি আমি ফোর্সটা হরাইজন্টালি নয় অ্যালং দা ইনক্লাইন্ড প্লেন দিই তাহলে আলফার ভ্যালু 0 ডিগ্রি তাহলে আলফার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তাহলে সিম্পল এখানে আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি বসিয়ে দিতে পারি cos ল্যাম্বডা চলে আসবে নেক্সট আরেকটা পসিবিলিটি আমি ভাববো যেখানে একটা অবজেক্টকে ইনক্লাইন প্লেনের উপর রাখা আছে আমি ওটাকে উপর দিকে ফোর্স দিয়ে অ্যালং দা ইনক্লাইন প্লেন উপর দিকে টেনে তুলতে চাইছি এই সিচুয়েশনটা কি ছিল সেটা ভাবো যে ওটা নিচের দিকে পড়ছিল আমি জাস্ট ওটাকে হোল্ড করে রেখেছি আর এই সিচুয়েশনটা আমি বলছি যে ওটাকে আমি টেনে এবার উপর দিকে তুলবো তাহলে কি চেঞ্জ হবে আগের কোশ্চেনটা আর এই কোশ্চেনটার মধ্যে চেঞ্জ কি হবে দেখো আগের কোশ্চেনটায় কি we have to apply such a force that the object of mass m remains stationary at its own position but in the second case we have to drag the body up along the inclined plane আমাকে কি ফোর্স দিতে হবে যতটা ইনক্লাইন্ড প্লেন বরাবর উপরে ওঠে তাহলে এই ছবিটা আর ওই ছবিটার মধ্যে কি চেঞ্জ হবে শুধুমাত্র ফ্রিকশনের ডিরেকশনে চেঞ্জ হবে আর কোনো চেঞ্জ হবে না কারণ কি দেখো যে এটা নিচের দিকে পড়ার টেন্ডেন্সি ছিল আগের কেসটাতে তাহলে ফ্রিকশন কোন দিকে ছিল উপরের দিকে আর এই কেসটাতে কি বলছি আমি এটাকে টেনে উপর দিকে তুলছি উই আর ড্র্যাগিং দ্য বডি আপ দ্য ইনক্লাইন্ড প্লেন দেয়ারফর দ্য ফ্রিকশন শুড অ্যাক্ট along this direction এখান থেকে আগে অ্যাকচুয়ালি কন্টাক্ট সারফেসে অ্যাক্ট করে এইটা এফ এ দিকে তাহলে বাকি সমস্ত কিছু সেম থাকবে শুধু ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এখানে f sin alpha plus n is equal to mg cos theta তাহলে n is equal to mg cos theta minus f sin alpha এটা আগের বারেও ছিল এবারেও আছে দেখো জাস্ট উঠতে শুরু করবে কখন জাস্ট উপর দিকে উঠতে শুরু করবে যখন f cos alpha is equal to mg sin theta plus friction তুমি বলবে কেন স্যার এটা একটু বেশি হতে হবে না শোনো এইখানটা ভালো করে বোঝো যে যদি f cos alpha এই দুটোর ভ্যালুর থেকে কম হয় তাহলে এটা নিচের দিকে চলে যাবে বা এখানে যদি f cos alpha এই দুটোর ভ্যালুর থেকে বেশি হয় তাহলে এটা উপর দিকে উঠবে কিন্তু উইথ অ্যান অ্যাক্সিলারেশন নিয়ে উঠবে কি বলছি দেখো যদি নিচের দিকে চলে যাবে কথাটা ভুল যদি নিচের দিকে চলে যেতে শুরু করে তখন আমার ফ্রিকশনের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে আমি কি বলতে চাইছি যদি ফ্রিকশন নিচের দিকে না মুভ করলে ফ্রিকশন আবার উপর দিকে হয়ে যাবে আমি বলছি f cos alpha
যদি mg sin থিটা প্লাস f এর থেকে বেশি হয় তাহলে অবজেক্টটা উপর দিকে উঠবে, বাট উইথ অ্যান অ্যাক্সিলারেশন উপর দিকে উঠবে, কারণ এটার উপর দিকে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন এর উপর একটা নেট ফোর্স রয়েছে। কিন্তু আমরা চাইছি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে উপর দিকে উঠবে, তাহলে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে উপর দিকে উঠলে অ্যাক্সিলারেশন কত? 0। এবার অ্যাক্সিলারেশন 0 মানে নেট ফোর্স কত? 0। তাহলে নেট ফোর্স 0 হতে হবে। তাহলে এই f cos আলফা যখন জাস্ট mg sin থিটা প্লাস f এর ইকুয়াল হবে, জাস্ট সেই সময় বডিটা উপর দিকে উঠতে শুরু করবে। এবং বডিটা উপর দিকে উঠতে শুরু করলো, তাহলে f এর ভ্যালু কি? স্মল f, ফ্রিকশনাল ফোর্স। f cos alpha is equal to mg sin theta plus f means mu n, where n is the normal reaction. f cos alpha is equal to mg sin theta plus n এর ভ্যালু বার করা আছে mu mg cos theta minus mu f sin alpha. f cos alpha plus mu sin alpha is equal to mg sin theta plus mu cos theta. f is equal to mg sin theta plus মিউ আগেরটার মতোই, যদি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ল্যামডা হয় তাহলে আমি tan ল্যামডা মিউ এর জায়গায় বসাতে পারি sin ল্যামডা বাই cos ল্যামডা cos থিটা বাই cos আলফা প্লাস sin ল্যামডা বাই cos ল্যামডা sin আলফা। ওকে, সিম্পল ক্যালকুলেশন করব এবার। f is equal to mg sin theta cos lambda sin lambda cos theta divided by cos alpha cos lambda plus sin alpha sin lambda is equal to mg sin theta plus lambda cos alpha minus lambda. This is the force. দেখে নাও, ক্যালকুলেশন দেখে নাও। আবার আমি একটা জিনিস ক্লিয়ার করি, যে যখনই তুমি এই ধরনের প্রবলেম পাবে যে জাস্ট উপর দিকে উঠছে বা জাস্ট নিচের দিকে পড়ছে, তখন ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু এক্সটার্নাল ফোর্স। জাস্ট আটকে ধরে রেখেছি তখনও তাই, ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু এক্সটার্নাল ফোর্স। যেই এক্সটার্নাল ফোর্স ফ্রিকশনাল ফোর্স মানে লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি হয়ে যাবে, মানে যদি এখানে f cos আলফা mg sin থিটা প্লাস f এর থেকে বেশি হয়ে যায় তখন উপর দিকে উঠবে, কিন্তু উইথ অ্যান অ্যাক্সিলারেশন উপর দিকে উঠবে। আমাকে যদি বলে জাস্ট উপর দিকে উঠছে, তাহলে আমি সব সময় নেট ফোর্স ইজ ইকুয়াল টু 0 এই কন্ডিশনটা বসাবো। তাহলে f cos আলফা ইজ ইকুয়াল টু mg sin থিটা প্লাস f। এবার এইটাকে দেখো যে আলফা ইজ ইকুয়াল টু ল্যামডা যদি হয়ে যায়, তাহলে cos 0 তার ভ্যালু কত? 1। তাহলে আলফা ইজ ইকুয়াল টু ল্যামডা যদি হয়ে যায়, তাহলে cos আলফা মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু 1 which is maximum। তাহলে আমি মিনিমাম কি ফোর্স দিয়ে উপর দিকে তুলতে পারবো? f মিনিমাম, দ্যাট ইজ mg sin থিটা প্লাস ল্যামডা। হ্যাঁ, আলফা ইজ ইকুয়াল টু ল্যামডা, থিটা প্লাস আলফাও লিখতে পারো। তো এটা হচ্ছে মিনিমাম কি ফোর্স দিয়ে আমি উপর দিকে টেনে তুলতে পারবো। মিনিমাম ফোর্সটা আমার তখন লাগবে যখন আলফা ল্যামডা সেম, আর যদি আলফার ভ্যালু আমি চেঞ্জ করি তাহলে ফোর্সের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো ফ্রিকশনের এই পার্টগুলো খেয়াল করো। এর নেক্সটে আমি নিউমেরিক্যালস করবো ফ্রিকশনের, সেই নিউমেরিক্যালসগুলো যখন করবো ফ্রিকশন নিয়ে বা টু বডি প্রবলেম, একটা ওপর দিয়ে স্লাইড করছে একটা, তখন ফ্রিকশন নিয়ে কনসেপ্ট আরও ক্লিয়ার হবে।